মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথের অনেক পরিচয়ের কথাই আমরা জানি। নাট্যকার, গীতিকার তথা সুরকার রবীন্দ্রনাথ, জগৎজোড়া যার খ্যাতি। আজ আমরা জানব শিলাইদহ প্রতিসরের জমিদার যুবক রবীন্দ্রনাথের কথা। যুবক রবি ছিলেন প্রজাবৎসল জমিদার, একজন সাধারণ মাটির মানুষ, ভালোবাসেন মাটিকে। 1883 সালের 7ই ডিসেম্বর 22 বছরের রবি পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। এই সময় মহর্ষি চিঠিতে লিখলেন, এইক্ষণে তুমি জমিদারির কার্য পর্যবেক্ষণ করিবার জন্য প্রস্তুত হও। প্রথমে সদর কাছারিতে নিয়মিত রূপে বসিয়া সদর আমিনের নিকট হইতে জমা ওয়াসিল, বাকি ও জমা খরচ দেখিতে থেকো, এবং প্রতিদিনের আমদানি ও রপ্তানির পত্র সকল দেখিয়া তার সারমর্ম নোট করিয়া রাখো। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধিয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। রবীন্দ্রনাথ শিলাইদহে এলেন 1889 সালের নভেম্বর মাসে জমিদারির কাজে। 1890 সালের জানুয়ারিতে আসেন সাজাদপুর। দিনটি ছিল 13ই জানুয়ারি। 1891 সালের জানুয়ারিতে পৌঁছান কালীগ্রাম পরগনার প্রতিসরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিষেদিন এই জীবনে সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তিনি যখন গ্রামে গিয়েছিলেন তখনই গ্রামের চাষি মজুরদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়েছিল। তাদের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের রাস্তাঘাট সংস্কার করেছেন। গ্রামের মানুষকে তাঁতের কাজ শেখাবার জন্য শ্রীরামপুর থেকে দক্ষ কারিগর আনা হয়েছিল। শুরু হয়েছিল রেশম চাষ। প্রতিসরের শুকনো মাটিতে গোল আলু চাষের কথা ভাবা হয়েছিল। একটি চিঠিতে পুত্র রথীন্দ্রনাথকে লিখেছেন ধান ভানা কল, পটারির চাকা ও ছাতা তৈরির শিক্ষক সংগ্রহ করা যায় কিনা সে চেষ্টা করতে। তাঁত শিল্প বিকাশের জন্য তাঁতিকে কাজ দেওয়া ও সুতোর ব্যবস্থা করে দিয়ে মানুষের মনে বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন। আসলে তিনি কবি। শিলাইদহ, প্রতিসর এবং সাজাদপুরের প্রকৃতি ও মানুষ কবিকে নির্মাণ করলেন নতুনভাবে। কোথায় ব্যবধান,
রাজা ও প্রজায়? কোথায় প্রভেদ অভিজাত ঠাকুরবাড়ির কবির সঙ্গে শিলাইদহের অতি সাধারণ প্রজার? তিনি রাজা ও প্রজার সমস্ত ভেদ ঘুচিয়ে দিলেন। দুই চোখে স্বপ্নের জোয়ার, গান ও সুরে ভাসছে পদ্মার পার। এমন রাজাই তো গাইতে পারেন। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শুনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, শুভ তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। যুবক রবীন্দ্রনাথ কখনো একজন শোষক জমিদার হয়ে উঠতে পারেননি। তিনি প্রজাদের দুঃখে কাতর হয়েছেন, তাই ভেবেই হয়তো তিনি উপেনের দুঃখের কথা লিখেছেন। শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো, মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মাই, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। হে জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। সকল সময়ে তিনি মানুষের কথাই ভেবেছেন। কবির জীবনে প্রতিশর অনেকটা জায়গা দখল করে নিয়েছিল। তখন এই কালীগ্রাম প্রতিশরকে নিয়েই তার যত চিন্তা। 1900 সালে বন্ধু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে একখানি চিঠিতে লিখছেন, আমার চাষবাসের কাজ মন্দ চলিতেছে না। আমেরিকান ভুট্টার বীজ আনাইয়াছিলাম, তাহার গাছগুলি দ্রুত বেগে বাড়িয়া উঠিতেছে। মৎস্য চাষও তার চিন্তায় বাদ যায়নি। তার এসব কাজই ছিল প্রজাদের জীবনে অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলার জন্য। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে।
বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাঠের গন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। কবি ছিলেন বাস্তববাদী এবং জনদরদী। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন চিরকাল। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে। আর দ্বিধা না করিয়া গ্রামের শাসন কার্য নিজের হাতে লইতেই হইবে। সরকারি পঞ্চায়েতের মুষ্টি পল্লীর কণ্ঠে দৃঢ় হইবার পূর্বেই আমাদের নিজেদের পঞ্চায়েতকে জাগাইয়া তুলিতে হইবে। দেশের কর্মশক্তিকে একটি বিশেষ কর্তৃসভার মধ্যে বদ্ধ করিতে হইবে। অন্তত একজন হিন্দু ও একজন মুসলমানকে আমরা এই সভার অধিনায়ক করিব। পল্লী উন্নয়ন ও সমাজ গঠনের চেষ্টায় সমবায় ব্যাংক একটি মাইল ফলক। সবার হিসাবে 1905 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যারা পথ, খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতন সূচি বসন ছাড়ি আয়ের ধুলার পরে। কবি যখন শিলাইদহে এলেন পুণ্যাহর সময়ে, তখন তিনি দেখলেন উৎসবের শুভদিনে যে আসন পাতা হয় তারই মধ্যে রয়েছে বৈষম্য। ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, বামুন কায়েদ শূদ্র, ধর্ম বর্ণের ভিত্তিতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আসন। কবি মনে বড় ব্যথা পেলেন। কিছুতেই সিংহাসনে বসতে রাজি হলেন না, বাইরে দাঁড়িয়ে রইলেন। জানা গেল এই আসনের ভেদাভেদ তুলে দিতে হবে, কিন্তু পূর্বপুরুষের থেকে চলে আসা প্রথা কেউ তুলে দিতে রাজি নয়। আর কবিও তার সিদ্ধান্তে অনড়। অবশেষে জয় হলো কবিরই। আসনের ভেদাভেদ ঘুচে গিয়ে একটি বড় আসন পাতা হলো সবার জন্য। শোনা যায় পিতৃশ্রাদ্ধে তিনি প্রজাদের ভেট ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমার পিতার শ্রাদ্ধ ভোজ তো আমারই দেওয়া উচিত। এবং সঙ্গে সঙ্গে ভোজে সকলকে তিনি নিমন্ত্রণও জানিয়েছিলেন। একমাত্র রবীন্দ্রনাথের পক্ষেই এটা সম্ভব। কবিগুরুর কথা বলতে গিয়ে অবশেষে বলতে হয়, হৃদয় যখন দুঃখে ভরে, চোখের কোণে জলের রেখা। হাজার সুখের মধ্যে থেকেও মনে হয় তার পাইনি দেখা। জীবন যখন অন্ধকারে হাতড়ে বেড়ায় শক্ত হাত, তখন যিনি সঙ্গে থাকেন তিনি হলেন রবীন্দ্রনাথ।